ভেবে দেখেছো কি তারারাও শত আলোক বর্ষ দূরে, তারা দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। সুপ্রভাত, এখন বাজে 6:52 আর আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। এবার আমরা পঞ্চতরণের উদ্দেশ্যে বেরিয়ে যাব। আর এখানে ঠান্ডা বেশ ভালোই আছে, আর জল পুরো বরফ, মানে বরফ গলা, এত ঠান্ডা। আর এখানে ওয়েস্টার্ন বলতে তেমন খুব একটা দেখলাম না, ম্যাক্সিমাম সব ইন্ডিয়ান। ঠিক আছে, তো মোটামুটি কিছুগুলো পরিষ্কার রয়েছে মানে এখনও অবধি। আর চারিদিকে একটু ইয়েটা দেখুন, নজর, গলা বসে যাচ্ছে। চারিদিকে একটু সিনসারিগুলো দেখুন, ওইদিকে দেখুন একটুগুলো বরফ রয়েছে ওইখানটাতে, ওই দিকটাতে একটু মতো বরফ রয়েছে। আর পুরো বরফের চাং দেখুন, পুরো বরফের মানে পাহাড় বা পর্বত, ওইটা পুরোটাই বরফ ওই জায়গাটা। আর আমরা রয়েছি এই টেন্টে। আর টেন্টের এইখানটাতে দেখুন একটু বেলকনির মতো বা ফাঁকা স্পেস রয়েছে এখানটাতে। আর এই সামনেই টয়লেট রয়েছে। আর ওই দূরে হচ্ছে লঙ্গরখানা। ওইখান থেকে আমাদের এবার যাত্রা শুরু করতে হবে। তো কিছু চাটা খাবো, চা বিস্কুট কিছু খেয়ে এবার আমরা বেরিয়ে যাবো। এখানে ঠোঁট গলা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে ঠান্ডা ওয়েদারের জন্য। তো চলুন ভোলের নাম নিয়ে এক এক করে বেরিয়ে পড়ি। জয় ভোলে। তো এখন বাজছে 8:21, মানে 8টার সময় বেরিয়ে, মানে ওখান থেকে জার্নি শুরু করে দিয়েছি। চেকিং হলো, হলো। আর একটা ইয়াং লোক অজ্ঞান হয়ে পড়ে গেছে, তো আর্মি নিয়ে গেল সেটাকে। আর এই দিক থেকে দেখুন দুটো রাস্তা রয়েছে, এই নিচ দিয়ে একটা ঘোরা যাচ্ছে আর ওপর দিয়ে যাচ্ছে। আমরা ওপর দিয়েই যাবো, ওপর দিয়ে হলে সোজা হয়ে যাবে, বেরিয়ে যাবো। এখন আজকে এমজি যেটা আছে, এমজি টপ, সেটা হচ্ছে সবথেকে হাইয়েস্ট। ওই টপ যদি আমরা কভার করতে পারি, ওখানটা ধীরে সুস্থে হাঁটতে হবে, অক্সিজেন লেভেল কম থাকতে পারে। তো চলুন শুরু করি আজকে যাত্রা। শেষনাগ থেকে দুটো রাস্তা চলে গেছে, নিচে দিয়ে দেখুন যাচ্ছে, যেগুলো ঘোরা যাচ্ছে ওইটা অনেকটা ভালো আরামদায়ক পথ, যেতে পারেন। আর এই রোডটা একটু উবড় খাবড় এবং ন্যারো আছে। এই রোডটাতে সাবধানে যেতে হবে। তো আমি বলবো আপনারা চাইলে ওই নিচের রোডটাতেই যেতে পারেন। ওই ওপরে গিয়ে আবার একসাথে ম্যাচ হচ্ছে। সামনে আছে অক্সিজেন বুথ, যদি আপনার শ্বাসকষ্ট বা কিছু হচ্ছে আপনি অক্সিজেন নিয়ে নিতে পারেন। ঠিক আছে, আর এখন আমাদের যেতে হবে ওই যে হলুদ টেন্ট, ওয়াবেল টপ, ওখানে যেতে হবে। ওখান থেকে এবার আপ ডাউন আছে এমজি টপ অবধি, কিন্তু ওয়াবেল টপ অবধি আমাদের এখন চড়াই চড়তে হবে। তো চলুন ওয়াবেল টপ অবধি যাই, সেখানে গিয়ে দেখাবো যে কতটা কি আছে। তবে দেখতে পারেন লোকজন যাচ্ছে ও দূরে দেখুন। হ্যাঁ, এই দেখুন এদিকে অবস্থা, এদিকে ঘোড়া আসছে যাচ্ছে, এদিকেও তাই অবস্থা। ওই দিকে দেখুন দুজন চড়ছে, বয়স্ক মানুষ। কেন বুঝতে পারি না ওই রাস্তায় কেন যায় এইভাবে। যাওয়ার তো কোনো মানে হয় না, এই রাস্তা দিয়ে যেতে পারতো আস্তে আস্তে, যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে। দেখতে পাচ্ছেন কি অবস্থা, দেখুন। আমরা ও দূর থেকে শুরু করেছিলাম যাত্রা, এখনও যেতে হবে অনেকটা পথ। হ্যাঁ, এখন খাড়াই আছে অনেকটাই। এখান থেকে রাস্তা পুরো ভিজে পাথুরে, পুরো খাড়াই। তারপর ঘোড়া যাতায়াত রয়েছে, হেভি সমস্যা হবে। তো একটু একটু করে হেঁটে রেস্ট নিয়ে যেতে হবে,
যাতে ক্লান্তি না হয়। আর ধুলো আছে, চাইলে মাস্ক ব্যবহার করতে পারেন। নিচ দিয়ে যে রাস্তাটা ছিল, ওই যে ঘোড়া যাচ্ছে, ওই রাস্তাটা ছেড়ে এখন এই উপর দিয়ে আসলাম। কেননা নিচ দিয়ে ঘোড়া কখনো ডান দিকে কখনো বাঁ দিকে, যেদিকে ইচ্ছা চলে আসছে, ফলে বোঝা যাচ্ছে না আমরা কোন দিকে যাব। তো একটা ভয়ও লাগছে, লেগে যদি আবার কিছু হয়ে যায়। বরঞ্চ নিজের ওপর বিশ্বাস আছে, তাই ওপর দিয়ে আসলাম যে হ্যাঁ ওপর দিয়ে আমি যেতে পারবো। তো ব্যাপার হচ্ছে ওপর দিয়ে এটা রাস্তাটা অনেকটা খাড়াই আছে এবং ঢালু আছে। এই রাস্তাটা অ্যাভয়েডই করবেন, ঠিক আছে? যদি ভালো জুতো গ্রিপ বা কিছু না থাকে তো নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। বাকি আর বেশি দূর নেই, এটা ক্রস করলেই আমাদের ওয়াবেল টপ। আর ওয়াবেল টপ থেকে 1 থেকে 1.5 কিলোমিটার হচ্ছে, মানে পুরো ডাউন আছে, মানে ডাউন একটু আপ ডাউন, অতটা কষ্ট হবে না। যেটা হচ্ছে কি আমাদের এমজি টপ। তো চলুন ধীরে ধীরে আগে বাড়তে থাকি ভোলের নাম নিয়ে। যাই ভোলে। এখন চলে এলাম ওয়াবেল টপ। এখান থেকে আরও 1 কিলোমিটার মতো হচ্ছে আমাদের এমজি টপ, ঠিক আছে? ওয়াবেল টপে 7 সিনসিনারি অনেক দূর থেকে চড়াই করেছি। আর এটা হচ্ছে ওয়াবেল টপ, আর এমজি টপ হচ্ছে ও দূরে, আর ওই যে যাচ্ছে ওই দিক দিয়ে, ওইটা হচ্ছে আমাদের এমজি টপ। এখন অনেকটাই চড়াই বাকি আছে, তবে এখানে একটু রেস্ট নেওয়া যেতেই পারে। সয়াবিন টিক্কা, মাশরুম টিক্কা, বিভিন্ন ধরনের বিস্কুট, কফি, স্যুপ, পাওভাজি, হট ডগ, পেটিস, এটা কি ক্ষীর মনে হচ্ছে, আম, এখানে রয়েছে আপেল, এটা পুরো ফল রয়েছে, নিয়ে লিচি তুলে না, এটা তেঁতুল, এটা পেয়ারা, তরমুজ, কফি আছে বিভিন্ন ধরনের, পাল গলি যেটা বলছে কফি, আচ্ছা এটা মুকুলদানা, কলাই, পপকর্ন, পাঁপড়, এটা হচ্ছে বাদাম পকোড়া, যাই বলে, এটা হচ্ছে চেরি, যাই বলে, এটা মোরব্বা, এটা খেজুরের মোরব্বা, এটা হচ্ছে পেঠা, মানে রাজস্থানের বিখ্যাত পেঠা, এটা সন্দেশ, এখানে সব মিষ্টি আছে, সব মিষ্টি, বেসনের লাড্ডু, যাই বলে, এটা মিষ্টি, এখানে পায়েস, যাই বলে, পায়েস, এটা হচ্ছে চিড়ে পোলাও, এটা যাই বলে, এটা হচ্ছে ধোকলা, এখানে ইডলি, বড়া পাও, এগুলো আছে, এখানে রাইসও রয়েছে, যাই বলে, আর এখানে আছে রুটি, এখানে বিভিন্ন ধরনের ভোগ পাওয়া যায়। তো চলুন আগে আমি ফ্রুটটা খাই। যাই ভোলে, যাই ভোলে, जय भोले, ये क्या है? आलू बुखारा मीठा है, जय भोले। তো এখন বাজে আপনার 12টা 12, আমরা খাওয়া দাওয়া করে আসলাম, আর আমরা পের করে আনলাম 4 কিলোমিটার। আর এই 4 কিলোমিটার পুরোটাই চড়াই আছে,
এবং রাস্তা তো আমি দেখালামই কীরকম রাস্তা, খুবই খারাই রাস্তা, পাথরের রাস্তা। 1 মিনিট দাঁড়ান, আমি ক্যামেরাটা মুছে নিই। যেটা বলার ছিল, এখানে এসে প্রথমেই গরম জল খেলাম, খুব ভালো লাগলো। তারপরে এখানে যে ভান্ডারটা রয়েছে, একটাই ভান্ডার রয়েছে যেখানে সমস্ত ধরনের খাবার রয়েছে। মানে আপনি ভাবছেন যে রোস্টেড কিছু খাবেন, মানে সয়াবিন টিক্কা বা মাশরুম টিক্কা বা ধরুন আপনি আলু টিক্কা এগুলো খাবেন, সেটা রয়েছে। ফুচকা আছে, বিভিন্ন ধরনের ফ্রুট স্যালাড রয়েছে, তেঁতুল আছে, আর তারপরে আপনার রয়েছে পেটিস রয়েছে, বিভিন্ন ধরনের ক্ষীর রয়েছে। সাউথে যেমন খাবার ইডলি, ধোসা, দই বড়া সব রয়েছে। নর্থের যেমন ছোলা বাটরা রয়েছে, আমাদের বাঙালির যেমন ভাত রয়েছে, সাথে আপনার রয়েছে আরও বিভিন্ন ধরনের ট্রফি আছে, পপকর্ন রয়েছে, বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে। মানে খাবার তো দেখালামই, সমস্ত কিছু রয়েছে। তো আমি খেলাম যেটা হচ্ছে গিয়ে, মনে হচ্ছে সবগুলোই খেয়ে নিই, কী ছাড়বো কিছু বুঝতে পারছি না, ঠিক আছে। মানে সবগুলোই একবার একবার ট্রাই করি। তো ফ্রুট স্যালাড তো খেলাম, সাথে ফুচকা খেলাম, সাথে ধোকলা খেলাম, সাথে কী খেলাম আমি নিজেই ভুলে গেলাম। সাথে হ্যাঁ একটা খেলাম গোলাপ ক্ষীর। অনেকটাই চড়াই করে নিয়েছি, আর 400 মিটার মতো রয়েছে এমজি টপ। আর আমরা চড়াই করছি ওই যে ক্যাম্পটা, ওখান থেকে ভোজন করে আমরা নতুন করে আবার আজকে 12:30 থেকে চড়াই করা শুরু করেছি। এখন হলো আপনার 1:24, মানে 1 ঘন্টা হলো। আর এখানে ঘোড়াতে এই রাস্তায় চলার জন্য চলাফেরা করতে ভীষণ অসুবিধা, কারণ কখনো লেফট যায়, কখনো রাইট যায়, কখনো মিডলে যায়, বোঝা মুশকিল। তারপর দাঁড়িয়ে এদের জন্য যেতে হয়। যদিও বা আমি যখন যাচ্ছিলাম আমি একবারও বসিনি, তার কারণ বসলে আরও বেশি ক্লান্তি লাগে, মনে হয় যেন বসেই থেকে যায়, আর দাঁড়িয়ে থাকলে ক্লান্তিটা একটু কম লাগে। তাই আমি কন্টিনিউ আজ সকালে যখন থেকে বেরিয়েছি তারপর থেকে দাঁড়িয়ে রয়েছি। আর আমরা একদম এমজি টপের কাছাকাছি চলে এসেছি। কাছাকাছি মানে এমজি টপের গেট এই দেখুন। আর এখান থেকে এমজি টপ হচ্ছে, মানে এমজি টপের হাইট হচ্ছে 14,800 ফুট। আর এখানে অক্সিজেনের একটু সমস্যা হয়। আমরা যেহেতু একটু দাঁড়িয়ে থেমে হেঁটে আসছিলাম, তাই আমাদের শরীর মানে অনেকটা অ্যাডজাস্ট করে নিয়েছে এটার সাথে, যার ফলে আমাদের এতটা সমস্যা হয়নি। এখন আমরা আছি 14,800 ফুট উঁচুতে, এই অমরনাথ যাত্রার সবথেকে উঁচু টপে। আর এই পথ দিয়েই মাতা পার্বতী মহাদেবের সাথে যাত্রা করেছিলেন, এবং যাত্রা করার সময় তার ছোট্ট কোলের শিশু গণেশকে এখানে রেখে যাত্রা আগে বাড়িয়েছিলেন অমর কথা শোনার জন্য। আর সেই জন্য এই জায়গাটির নাম হচ্ছে গণেশ টপ বা মহাগণেশ টপ বলা হয়। গণপতি বাপ্পা মৌরিয়া, হর হর মহাদেব, জয় ভোলে। এই হচ্ছে এমজি টপ। দেখুন, এখান থেকে আপনারা চাইলে ঘোরা নিতে পারেন, তবে নেওয়ার খুব একটা প্রয়োজন নেই। এত দূর পৌঁছে গেছে, নিজের পিঠের ব্যাগ আর আপনি নিজে হেঁটে তো আবার কি, এবার আপনি অনেকটাই ডাউন পাবেন। এখান থেকে এখনও 9 কিলোমিটার পঞ্চতরা নিয়ে আসছে, তো তার মধ্যে 7 কিলোমিটার প্রায় ডাউনই আছে, 2 কিলোমিটার হয়তো খুব জোর হলে মানে চালাই আছে, এতটা খুব বেশি নেই। এবার আরাম করে যাওয়া হবে। আমরা মেন কঠিন রাস্তা আমরা পেরিয়ে গেছি। যেখানে শিব ত্যাগ করেন সেখান থেকে শুরু হয় আত্মা উপলব্ধির যাত্রা।
যাত্রার সর্বোচ্চ বিন্দু, যেখানে আত্মার শক্তি শরীরকে ছাড়িয়ে যায়। শেষনাগ থেকে মহাগুণা স্টপ পৌঁছাতে সময় লাগে 3 থেকে 4 ঘন্টা এবং এর উচ্চতা 14,800 ফুট। আর এখান থেকে পঞ্চতারণী 9 কিলোমিটার নিচে নেমে যেতে হবে। তবে শেষনাগ থেকে 5 কিলোমিটার চড়াই হচ্ছে এই মহাগুণা স্টপ। মহাগুণ শব্দের অর্থ মহৎ গুণ বা গুণাগুণ। বিশ্বাস করা হয় যে ভগবান শিব এই শৃঙ্গে পৌঁছে নিজের সমস্ত গুণ ও অলঙ্কার ত্যাগ করেন, যাতে তিনি পার্বতীকে অমরত্বের রহস্য বোঝাতে পারেন। এটি আত্মত্যাগ, নির্লিপ্ত ও তপস্যার চূড়ান্ত প্রতীক। এখানে AMS অর্থাৎ অ্যাকুয়েট মাউন্টেন সিকনেস এর ঝুঁকি সব থেকে বেশি এখানে। তাই প্রচুর পরিমাণে জল খেতে হবে, ধীরে ধীরে হাঁটতে হবে এবং দুর্বল যাত্রীরা এই জায়গাতে ঘোড়ায় যাত্রা করতে পারেন। ভক্তরা বলেন এখানে হাঁটতে হাঁটতে মন্ত্র উচ্চারণে মন শান্ত হয়। অনেক যাত্রী এখানে কিছু সময় বসে ধ্যান করেন। এক ধরনের আত্মিক শুদ্ধি অনুভব হয়। মহাগুণা স্টপ কোনো পাহাড় নয়, এটি আধ্যাত্মিক আত্মত্যাগের প্রতীক। এখানে পৌঁছানো মানেই শুধুমাত্র উচ্চতায় ওঠা নয়, বরং নিজেকে ছোট করে ঈশ্বরের প্রতি সমর্পণের এক ধাপ এগিয়ে যাওয়া। এই উচ্চতায় শ্বাস কম, কিন্তু বিশ্বাস অনেক বেশি। যেখানে শরীর বলে থেমে যায়, আত্মা বলে আরেক কদম। এখানে আত্মা বলে থেমো না, ঈশ্বর আর দূরে নেই। এইখানে এসে আমি এই যে খালি পায়ে হাঁটছি, কারণ দুটোই পায়ের এইগুলোতে ব্যথা করছে, এই গোড়ালি এইগুলোতে। ও, কারণ নিচে নামলে এই আঙুলগুলোতে জুতোতে প্রেশার পড়ছে, দিয়ে ব্যথা করছে। আর ওই দেখুন নিচেও শুয়ে আছে, এইদিকে সব শুয়ে আছে এখানে। আর এখন সব ঢালু আছে, ওখান থেকে গোটাটাই ডাউন আছে, ওই দিকেও ডাউন আছে। আর পাহাড়গুলোতে একটু আগে ঝুপঝুপ করে কোথাও রোদ কোথাও ছায়া, যে দেখতে চরম লাগছিল। ও, আর ওই কালো পাথর দেখুন, ওই দূরে কালো পাথরের মাঝে, মানে পাহাড় মাঝে সাদা সাদা বরফ। কি সুন্দর যে লাগছে দৃশ্যটা দেখতে, মানে কি বলবো। আর এটা তো মানে বলারই নেই, কি বলবো, কৈলাস পর্বতের মতো লাগছে এটা। এখানে দেখুন দুজন টেন্ট টাঙিয়ে রয়েছে, এইমাত্র টাঙালো। এরা জানি না এখানেই থাকবেন না অন্য দর্শন করবে, না এমনি টেন্ট টাঙিয়ে হিমালয় ঘুরতে আসছে, জানা নেই। তো যাই করুক, যা করছে ভালোই করছে। আমরা হাঁটি এবার। ভেবে দেখেছো কি তারারাও শত আলোক বর্ষ দূরে, তারা দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। ও বলো যাই বলে, আর মহাদেব। এখন যাত্রার জন্য যখন খালি পায়ে এই পাথরের রাস্তায় যাত্রা, দেখুন আর এরকম ঢালু আছে পুরো রাস্তা। এখন বরফানি আর 1 ফুটের রয়েছে, কালকে হয়তো দর্শন নাও পেতে পারি, দেখা যাক কি হয়, কারণ খুব দ্রুত গতিতে গলে যাচ্ছে। তবে এই নিচের রাস্তায় জুতোতে যেতে একটা সমস্যা, সেটা হচ্ছে আঙুলে প্রচুর প্রেসার পড়ছে। এসব জায়গাতে মনে হচ্ছে যেন কিটো বা চটি যথেষ্ট, মানে ভালো আর কি।
এখন তো সবে পোষপত্রী, তারপর পঞ্চতরানী, অনেক অনেক রাস্তা বাকি। आपको तुराई मिलेगी, हम आपको अभी चढ़ाई, हमारी तुराई है, आगे आपकी तुराई आ जाएगी। এখন 3:30, 3:30 বাজে। ওই উপর থেকে নেমে আসলাম ওখান থেকে। এবার এইটা হচ্ছে পোষপত্রী। দেখুন এখানে একটা ঝর্ণা করেছে আর্টিফিশিয়াল, দারুণ লাগছে দেখতে। পোষপত্রী তো পৌঁছে গেলাম, এখন এখান থেকে পঞ্চতরানী যেতে হবে, সেটার এখনও ডিস্টেন্স আছে। ক্যামেরাতে দেখে যতটা সোজা মনে হয় এই অমরনাথ যাত্রা পেহেলগাম থেকে, অতটা মোটেও নয়, যথেষ্ট টাফ আছে। তবে ধীরে সুস্থে চললে, আস্তে আস্তে রেস্ট নিয়ে চললে এতটাও অসুবিধা হবে না। তবে জুতো যেন কমফোর্টেবল হয়, জুতো যদি কমফোর্টেবল না হয় তাহলে আপনি চলতে পারবেন না। তাই যে জুতো নিচ্ছেন দরকার পড়লে ভালো করে পরে হেঁটে দেখে নিন, তারপর সেটা নিন। কমফোর্টেবল না হলে সেই জুতো আপনাকে পুরো রাস্তা ভোগাবে। এটাই হচ্ছে পোষপত্রী। তখন গণেশের মূর্তি দেওয়া আছে। হর হর মহাদেব স্যারজি। এই হচ্ছে পোষপত্রী। এখানে ভোজন করে তারপর আবার পরবর্তী জার্নি শুরু হবে পঞ্চতরানী। সেখানে গিয়ে আজকে রাত্রিবাস। আবার কাল সকাল বেরিয়ে, যত সকালে বেরোনো যায় ততই ভালো। বালটাল থেকে যারা আসছে তাদের থেকে আগে বেরোতে পারলে ভিড়টা কম পাওয়া যায়। চেষ্টা করব তার আগেই যাওয়ার। তবে এত ক্লান্তি হয়ে যায় যে আর সেই ইচ্ছাটা করে না। তবে দেখা যাক কত সকাল কার বেরোতে পারি। তারপরে কালকেই বালটাল নেমে যাব। তার পরবর্তী প্ল্যান কেমন সময় কি নামছি সেটা করব। এখন নো প্ল্যান। আপনারা চাইলে এখানে পায়ে মালিশও করে নিতে পারেন। এই দেখুন, এটা হচ্ছে ম্যাসাজ জোন, ম্যাসাজ করা হয়, মালিশ। এখানে আছে মালিশের জায়গা, এটা রেস্ট নেওয়ার জায়গা। फ्राइड राइस मंचूरियन, सालाद और पापड़।
এখানে পাওয়া যাচ্ছে শরবত। পৌষপত্রী অমরনাথ যাত্রার গোপন রত্ন, শান্ত পাহাড়ের কোলে ছড়িয়ে থাকা এক নিঃশব্দ সৌন্দর্য। নামকরা সব থেকে বড় লাঙ্গারখানা এখানেই রয়েছে। পাহাড়ের ভেতরেও কখনো কখনো শান্তির ঠিকানা থাকে। এটা পৌষপত্রী। এটি বহু পুরানো হিমালয়ান প্যাস্ট্রালিস্টদের বিশ্রামস্থল ছিল। পৌষ মানে কাশ্মীরি ভাষায় ফুল, আর পাত্রী মানে পাহাড়ি চারণভূমি বা মাঠ, অর্থাৎ ফুলের ঘাসভূমি। স্থানীয়রা বিশ্বাস করেন এই জায়গায় একসময় ঋষিরা তপস্যা করতেন। শেষনাগ থেকে পঞ্চতারণের দিকে হাঁটার সময় যখন মহাগুণা স্টপ পার করে নিচের দিকে নামবো, তখনই প্রবেশ করব পৌষপত্রী অঞ্চলে। অনেক ভক্ত বলেন এই স্থানে নেমে শিবের কৃপা নেমে আসে মন ও শরীরে। এখানে কয়েকজন সাধু ও স্বেচ্ছাসেবক লঙ্গার বা ফ্রি খাবারের ব্যবস্থাও রাখে। যদি অমরনাথ যাত্রার প্রকৃতি, শান্তি ও ভক্তির একযোগ সংমিশ্রণ চান, পৌষপত্রীর মতো জায়গা ভুলে যাবেন না। পৌষপত্রী যাত্রার মধ্যবর্তী এক ফুলের নিঃশ্বাস, যেখানে পথও থেমে যায় পৌষপত্রীর শান্তির মাঠে। কেলনা অমরনাথ যাত্রার এক নিঃশব্দ পালাবদল, শব্দহীন এক ঘাসভূমি যা বয়ে আনে যাত্রার নতুন গতি। এটাই কেলনার শেষবার, শেষ পরীক্ষার আগে শেষ প্রস্তুতি। কাশ্মীরি ও ডোগরা লোকবিশ্বাসে কেলনার মানে শেষের মাঠ, অর্থাৎ গুহার মুখোমুখি হওয়ার আগে মনকে প্রস্তুত করার জায়গা। সাধুরা বলেন কেলনার হলো শেষ বিশ্রাম। এখানে ভক্তি থাকে, কিন্তু আশীর্বাদের প্রার্থনা সত্যি হয়। কেলনা শুধু রাস্তার নাম নয়, এটা মনকে প্রস্তুত করার মাঠ, যেখানে আপনি আত্মিকভাবে গুহার মুখোমুখি হওয়ার জন্য তৈরি হন। শেষমেশ চোখের জায়গায় দেখলাম পঞ্চতরণী। সত্যি বলছি, চটিটা পরে ভালো আরাম লাগছে, চরম লাগছে চটিটা পরে। স্পিড, হাঁটা স্পিড আমার 3 গুণ বেড়ে গেছে, পায়ে কোনো কষ্ট হয়নি। কিটো থাকলে আরও সুবিধা হতো, গ্রিপওয়ালা কিটো থাকলে গোটা রাস্তা আমি কিটো পরেই চলে যেতাম। জুতো ঠিকঠাক জুতো না হলে খুব সমস্যা। ওই আঙুলে খুব ব্যথা করে সামনেরটাতে, যখন নিচে নামি আঙুলেই প্রেশার পড়ে। তো এখনও 3 কিলোমিটার, দেখতে যখন পেয়ে গেছি তখন 3 কিলোমিটারটা 3 মিটারের সমান লাগবে। আর কোনো সমস্যা নেই, যত ক্লান্তি ছিল দেখেই দূর হয়ে গেল। বলো হর হর মহাদেব, বম ভোলে। पंचतरणी 3 किलोमीटर, संगम टॉप 6 किलोमीटर और होली केव 9 किलोमीटर। पंचतरणी ওই দেখা যাচ্ছে, কিন্তু রাস্তা এখনো 3 কিলোমিটার। দেখা যাচ্ছে মানে কোনো অসুবিধা নেই আর। जहां पर भोलेनाथ ने अपने पंच तत्वों को त्यागा था और फिर अपनी यात्रा आगे की ओर पवित्र गुफा की ओर आरंभ करी। और आप लोग बहुत अद्भुत दुर्लभ दर्शन कर पा रहे हैं। ऐसा सुंदर नजारा शाम के वक्त ওইটা হচ্ছে ঘোড়ার রাস্তা, আর এদিকে আমাদের এই যে শর্টকাট রাস্তা। প্রচুর খাড়াই। बहुत जल्दबाजी नहीं है, बहुत हाय
দেখুন কত সুন্দর ঘাস গ্রিনারি, এগুলো তো বরফ থাকে। এই বছর বরফ দেখতেই পেলাম না আমার গ্লেসিয়ার খুবই কম, মানে সেই তুলনায় নেই বলেই চলে, পুরো গলে গেছে। এখন বাজে 7:12 আর পেরোলাম 16.4, মানে 14 থেকে 15 ধরা যেতে পারে, কারণ লঙ্গারখানা তো ঘোরাঘুরি করেছি। 1-2 কিলোমিটার ওখানে বাদ যাবে। আমাদের এখনও 2 কিলোমিটার যেতে হবে। ওই যে ওইটা হচ্ছে বেস ক্যাম্প, ওখানে আজকে রাত্রিবাস। তো 7:12 বাজছে, দেখুন এখনও দিনের বেলা। ওইদিকে এখনও রোদ, ওই পর্বতটাতে এখনও রোদ আছে। পঞ্চতারণী অমরনাথ গুহার দ্বার প্রান্তে এক পবিত্র ভ্রমণ বিরতি, যেখানে 5 নদী মিলে তীর্থযাত্রার এক নতুন অধ্যায় শুরু করে। এর উচ্চতা আনুমানিক 12,700 ফুট। পঞ্চতারণী একটি বিশাল খোলা তৃণভূমির উপত্যকা। এখান দিয়ে বয়ে যায় 5টি ছোট নদী বা স্রোতধারা। এই 5 নদী থেকেই এর নাম পঞ্চতারণী। 5 অর্থাৎ 5, তরণী অর্থাৎ স্রোত বা নদী। হিন্দু পুরাণ অনুযায়ী এই 5 নদী হল পবিত্র গঙ্গার 5 রূপ: গঙ্গা, যমুনা, সরস্বতী, ইন্দু ও চন্দ্রভাগা, যারা এখানে মিলিত হয়েছে। কথিত আছে শিবজি এখানে তার পঞ্চতত্ত্ব ত্যাগ করেছিলেন, মানে আত্মাকে শুদ্ধ করার প্রথম ধাপ এখানেই ঘটে। অনেকে বলেন যারা এখানে পা রাখেন তাদের পাপ ধুয়ে যায়। অনেকে এখানে গঙ্গা জল বা স্রোতের জল সঙ্গে নিয়ে নেন শুদ্ধতার প্রতীক হিসেবে। পঞ্চতারণী শুধু গুহার আগে বিশ্রাম নেওয়ার স্থান নয়, এটা ভক্তির গভীরতা অনুভব করার জায়গা। এখান থেকে শুরু হয় শেষ অভ্যন্তরীণ যাত্রা, গুহার দিকে, নিজের ভেতরে শিবের দিকে। আজ এখানেই রাত্রিবাস। দেবাদিদেব মহাদেব, হর হর মহাদেব, জয় বাবা বরফানি। এই ক্যাম্প শুরু, এখানে চেকিং হয়ে গেছে, ব্যাগ চেকিং, RFID কার্ড চেকিং সব হয়ে গেছে। আর এখনও রোদ আছে, কটা বাজছে দেখবেন, 7:37, এখনও রোদ আছে, পুরো আলো। আর সামনে গিয়ে এবার নিয়ে নেবো একটা ক্যাম্প, ব্যাস। কাল সকাল সকাল আবার আমাদের বেরোতে হবে। এখন 8:05 রাত্রি, মানে সন্ধেবেলা। এখন দেখুন বাইরের ওয়েদার, দেখুন বাইরের ওয়েদার। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী পঞ্চতারণী থেকে অমরনাথ গুহা হয়ে বালটাল যাওয়ার বিস্তারিত বিবরণ নিয়ে। হর হর মহাদেব।